ওই যে প্লেন টেবিল যে সার্ভেইংটা করাইছিলাম আমি প্রসিডিউর গুলা কিন্তু ভিডিওতে ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। এখন কে কতটুকু বুঝছো আমি জানি না, কারণ আমি কিন্তু পরশুদিনও ফলো করলাম, 14 জন না 15 জন দেখছে। এটা ওই যে এরিয়ার যে এইগুলা এরিয়ার যে আমি ভিডিও গুলা দিছি, এরিয়ারটা কিন্তু দিছে, শাহ আলমও দিছে। তো দুটোই দেখতে পারো, কিন্তু আমি দেখলাম যে আমারটায় মাত্র দেখলাম যে 14 না 15 জন সিন করছে। এখন আমি 15 জন যদি সিন করে থাকো তাহলে তোমাদের স্টুডেন্ট তো 15 জন না। তাহলে এরিয়া থেকে কিন্তু একটা ম্যাথ আছে, তাহলে এরিয়া থেকে কিন্তু একটা বেশি পোর্শন থাকবে। তোমাদের স্যাম্পল কোশ্চেন দিয়েছি, সেটা দেখেও বুঝতে পারছো যে এরিয়া থেকে এখানে 2 সেট কোশ্চেন ছিল বা আরো বেশি ছিল। তো এরিয়া গুলো যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খারাপ হবে, এটুকু নিশ্চিত থাকো। তো এখনো যারা দেখো নাই তারা ভালো করে ভিডিওগুলো দেখো, বারবার দেখো, ডাউনলোড করে রাখো, অফলাইন করে বারবার দেখো, আর পিডিএফ এর সাথে মিলাও। তো এইখানে যেটা যে প্লেন টেবিল সার্ভেইং ইজ গ্রাফিক্যাল মেথড, এগুলো তোমরা আশা করি বুঝছো। কেননা কি প্লেন টেবিল সার্ভেইংটা হলো এমন একটা সার্ভেইং যেটা কি আমরা ফিল্ডে যখন যাব, ইনস্ট্রুমেন্ট নিয়ে যাব, ওইখানে সব মেজারমেন্ট নিব এবং প্যারালালি আমরা ড্রয়িং করে ফেলবো। মানে এটা আমার আর অন্য সব সার্ভেইং হয় কি, দেখা যাচ্ছে ফিল্ডে যাই, ইনস্ট্রুমেন্ট নিয়ে বিভিন্ন মেজারমেন্ট নিয়ে তারপরে ওইটা ল্যাবে এসে আবার ওইটাকে ড্র করি। তো এইখানে ঠিক হয় কি, এখানে কিন্তু তা না। এখানে আমরা যেটা করি, এখানে সরাসরি আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে যাই, প্লেন টেবিল বা আরো যেসব নর্মাল ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো নিয়ে যাই, নিয়ে আমরা একই সাথে সার্ভেইং এর মেজারমেন্ট গুলো করি এবং সাথে সাথে কি করি আমরা প্লট করে ফেলি। এই জন্য কিন্তু বলা হয়েছে যে প্লেন টেবিল সার্ভেইং ইজ আ গ্রাফিক্যাল মেথড of surveying in which the field works and plotting is done simultaneously. Simultaneously মানে একই সাথে। তো বোঝা গেছে এটা আশা করি সবাই। এবং এটা কিন্তু খুব একটা অ্যাকুরেট মেথড না। এটা আসলে অ্যাকুরেট মেথড না। এটা হলো যদি দেখি যে আমাদের অল্প জায়গা, আমাদের খুব বেশি অ্যাকুরেট দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা প্লেন টেবিল সার্ভেইংটা করবো আর কি। তো যাই হোক, তো এই প্লেন টেবিল সার্ভেইং কি আশা করি বোঝা গেছে। এখন যেটা আসি, প্লেন টেবিল সার্ভেইং এর যে ইনস্ট্রুমেন্ট গুলার মধ্যে মেইন ইনস্ট্রুমেন্টই হলো যে প্লেন টেবিল। এই নামটাই আসছে হলো প্লেন টেবিল সার্ভেইং এর নামটাই আসছে প্লেন টেবিল থেকে। প্লেন টেবিলের সাথে অবশ্যই সেট করার জন্য একটা ট্রাইপড স্ট্যান্ড লাগবে, অ্যালাইডেড লাগবে, ম্যাগনেটিক কম্পাস লাগবে। কেন ম্যাগনেটিক কম্পাস, অ্যালাইডেড কি জিনিস আসতেছে, ম্যাগনেটিক কম্পাস লাগবে কারণ হলো যে ওইখানে নর্থ সাউথ কোন দিকে সেটা আমরা বের করার জন্য ম্যাগনেটিক কম্পাস লাগবে। স্পিড লেভেল লাগবে, সেটাও কি জিনিস আসতেছি। প্লাম বব সবাই চিনি, যে ভার্টিক্যাল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা প্লাম বব ইউজ করি। এখন ভার্টিক্যালি কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য প্লাম বব লাগে। ইউফর্ক কি জিনিস আমি আসতেছি। রেইন প্রুফ কাভার কি জিনিস আসতেছি। ও সরি, রেইন প্রুফ কাভার তো আমরা সবাই জানি। এটা হলো কি, যদি যেহেতু আমরা ফিল্ডেই ড্রয়িং করব, এখানে অনেক কড়া রোদ আসতে পারে অথবা দেখা যাচ্ছে যে বৃষ্টি হইতে পারে, এই জন্য হঠাৎ করে বৃষ্টি আসলে যাতে ড্রয়িং পেপার গুলো ভিজে না যায়, এই জন্য রেইন প্রুফ কাভার ইউজ করি। টেপ কেন ইউজ করি, মেজারমেন্ট নেওয়ার জন্য। পেগ মানে হলো খুঁটি টাইপের, আমরা খুঁটি টাইপের বানানো থাকে আমাদের, যেটা দিয়ে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট রিডিং নিব সেটা আমরা ওই খুঁটি গুলো দিয়ে আইডেন্টিফাই করি যে এটা এ পয়েন্ট, ওইটা বি পয়েন্ট, এইভাবে আর কি। হ্যামার হলো ওই খুঁটি পোতার জন্য হ্যামার লাগে। তারপরে আসি রেঞ্জিং রড একটা লম্বা আহ, লাঠির মতো আর কি। এটা দিয়েও কি পারপাস ইউজ করা হয় সেটাও আসতেছি। ড্রয়িং পেপার তো লাগবে, আর ড্রয়িং এর যত এক্সেসরিজ আছে সবগুলো লাগবে। তো এখন আসি, খেয়াল করে দেখো যে এখানে আমি কিছু আবার ছবি দিছি, যে প্ল্যান টেবিলের ছবি প্রথমে, তারপরে দিছি আমি অ্যালাইডেড এর ছবি। অ্যালাইডেড এরটা একটু বড় করে দেখাচ্ছি আমি। অ্যালাইডেড একটু সবাই বোঝার চেষ্টা করে। অ্যালাইডেড হলো এইখানে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যালাইডেড হলো আলোর কিছু থিওরি আছে যে আলো সবসময় সরল রেখায় চলে। তো এই যে এই সাইড যেটা, এই সাইডে সূক্ষ্ম একটা লম্বা একটা ভার্টিক্যাল সূক্ষ্ম একটা স্লিট থাকে। স্লিট মানে আর কি একটা সূক্ষ্ম লম্বা একটা চির চির টাইপের চির, যেটা দিয়ে আলো পাস করতে পারবে। আর ঠিক ওর অপোজিটও এরকম একটা থাকে, কিন্তু এখানে কিন্তু মানে মোটা চির থাকে, একটা বড় চির থাকে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। তো ওই সাইডে যে এরকম মোটা যে অংশটা, মোটা চির, ধরো এরকম এদিকে চারিদিক দিয়ে সলিড, মাঝখান দিয়ে একটা কাটা। আর এই সাইডে এখান দিয়ে সূক্ষ্ম একটা চির, একদম সূক্ষ্ম। এই সূক্ষ্ম চির দিয়ে ওই সাইডে ঠিক মিডিল বরাবর একটা তারের মতো থাকে, তার একদম চুলের মতো সূক্ষ্ম একটা তার থাকে। তো এই সাইডের এই মিডিল দিয়ে
আমরা ওই সাইডের এই তারকে দেখা যায়, বোঝা গেছে? এই সাইডের মিডিল দিয়ে ওই সাইডের তারকে দেখা যায়। তাহলে তার মানে কি, এটা একই সরলরেখায় আছে। এই সাইডের যে ভার্টিক্যাল স্লিট আর ওই সাইডের যে তার, এই বরাবরটা এটা একই সরলরেখা। এখন যদি আমি কোনো জায়গায় এই অ্যালাইডেডকে সেট করে আমি যদি এই এই সাইডে আমার চোখ রাখলাম, চোখ রেখে আমি যদি এই সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে ওই তারটাকে দেখি এবং ধরলাম ওই সাইডে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, তাহলে এই গাছকেও যদি আমি একই লাইন বরাবর দেখতে পারি তাহলে কি হবে? এই তিনটা জিনিস একই লাইন বরাবর আছে না, আমার চোখ, তারপর ওইখানে যে মাঝখানে যে সূক্ষ্ম চুলের মতো যে তারটা আর গাছটা কিন্তু একই লাইন বরাবর থাকবে। তখন সবাই কি ক্লিয়ার? এটা সবাই কি ক্লিয়ার? তাহলে এই এই গাছটা এবং এই সূক্ষ্ম তারটা এবং আমাদের এই যে আমাদের চোখ একই লাইন বরাবর আছে। তাহলে এইভাবেই অবজেক্ট কোন ডিরেকশনে আছে সেটা বের করার জন্যই এই অ্যালাইডেডটা ইউজ হয়। তো আসি আমরা, অ্যালাইডেড গেল, এবার আসি স্পিড লেভেল। স্পিড লেভেল হলো ছোটবেলায় অনেকে মেলায় গেলে রকেট টকেট এই টাইপের একটা রকেট কিনতে পাওয়া যেত, যে ভিতরে অনেক রঙিন পানি থাকতো, তারপরে একটা মানে এয়ার বাবল থাকতো মানে বায়ু বুদবুদ থাকতো। ওই বুদবুদটা যেদিকে কাত মানে করতাম সেই দিক থেকে কি উল্টা দিকে দৌড় দিত ওই বুদবুদটা। যদি আমরা ডান দিকে নিচু করি তাহলে ডান দিকে নিচু করলে বাম দিকে উঠে যাইতো, বাম দিকে নিচু করলে ডান দিকে উঠে যাইতো। তার মানে কি, যেদিকে হেলানো তার উল্টা দিকে, যেহেতু ঘনত্ব কম বাতাসের তাই উল্টা দিকে যাবে। এই কনসেপ্ট ইউজ করে আমরা টেবিলটা আসলে হরাইজন্টাল আছে কিনা সেটা আমরা চেক করি। যে টেবিলের উপর রাখি, রাখার পরে দেখা গেল যে বাম সাইডে বুদবুদটা উপরে উঠে আছে, তাহলে বাম সাইডে উপরে উঠে আছে মানে কি ডান সাইড নিচু টেবিলের, তাহলে টেবিলটা হইতে হবে তো হরাইজন্টাল। তো আমরা চেক করি যে আসলে টেবিলের বিভিন্ন পজিশনে বসায় যে বুদবুদটা মিডিল বরাবর আছে কিনা, মিডিল বরাবর থাকলেই তখন সে হরাইজন্টাল। যদি একটু ডাইনের নিচু হয়ে থাকে তার মানে বুঝতে হবে এটা বামের দিকে উঁচু ডাইনের দিকে নিচু, তাহলে ওটাকে কি করতে হবে, বামের দিকে একটু নামাইতে হবে অথবা ডাইনের দিকে একটু উঠাইতে হবে, উঠায় ব্যালেন্স করতে হবে। তো এটা আমাদের জাস্ট টেবিল সোজা আছে কিনা সমান্তরাল আছে কিনা ভূমির সেইটা মেজার করার জন্য এই স্পিড লেভেল ইউজ করা হয়। তারপরে তারপরে খেয়াল করে দেখো যে প্লাম্ব কি কাজে লাগে, একটু পরে আসতেছি প্লাম্ব কি কাজে লাগে। টেপ তো মেজারমেন্ট নেওয়ার জন্য, সেটা তো আমরা জানি সবাই। এ হলো রেঞ্জিং রড, এরকম লাল সাদা দাগ কাটা থাকে। রেঞ্জিং রড দিয়ে আমরা যেটা করি, ওই যে যে আমি যে একটু আগে আঁকলাম যে ওই সাইডে একটা গাছকে আমি একই লাইন বরাবর দেখবো, তো গাছটা যদি একটু দূরে হয় তাহলে গাছটা ঠিক মিডিল বরাবর আমাকে ফোকাস করতে হবে। সেই মিডিল বরাবর কিন্তু আমরা খালি চোখে দেখাটা একটু টাফ। তো এই কারণে আমরা যদি গাছের ঠিক মিডিল বরাবর একটা রেঞ্জিং রড পুঁতে রাখি তাহলে ওইটাকে কিন্তু আমরা ইজিলি অবজার্ভ করতে পারবো। এই কারণে কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করতে একটু ইজি করার জন্য আমরা এখানে রেঞ্জিং রডটা ইউজ করব। তো আরো এখানে আছে ইউফর্ক, এটা একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট এই সার্ভেইং এর জন্য। ইউফর্কটা একটু খেয়াল করো, বা এটাকে প্লাম্বিং ফর্কও বলে, ইউফর্ক বা প্লাম্বিং ফর্ক। আমরা তো গ্রাউন্ডের বিভিন্ন পয়েন্টকেই আমরা কি করব, আমরা ম্যাপে আঁকবো। তো গ্রাউন্ডের পয়েন্টগুলো তো আমাকে ঠিক ধরলাম যে এই বরাবর গ্রাউন্ডে একটা পয়েন্ট আছে, এই বরাবর একটা পয়েন্ট আছে, তো ওই পয়েন্টটা তো আমাকে এইখানে আঁকতে হবে, ঠিক একই বরাবর লম্বভাবে উপরের দিকে আঁকতে হবে। তাহলে সেই পয়েন্টকে আইডেন্টিফাই করার জন্য যেখান থেকে আমরা ড্রয়িং শুরু করব ওই পয়েন্টকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? একটা ইউ শেপ হইতে পারে, এটা এরকম ইউ শেপ হয় অনেক সময়, একদম ইউ শেপ। সরি আমার আঁকাটা একটু ইউ শেপ হতে পারে, অথবা কি হতে পারে, এই ধরো এরকম একটা ইউ শেপের হইতে পারে, আর একটা হইতে পারে যে এরকম, যেটা এখানে আঁকা আছে যেরকম, যে এখানে যে তারপরে এখানে আবার বাঁকা হয়ে গেছে। কিন্তু যাই হোক না কেন, মোট কথা আমাদের এই লেভেলটা সবসময় সেম থাকবে, যে এইখানের থেকে এই বরাবর যে লেভেলটা, এই লেভেলটা অলওয়েজ সেম থাকবে। ট্রাপিজিয়াম শেপের হোক বা ইউ শেপের হোক, এই লেভেলটা সবসময় সেম থাকবে। তাতে হবে কি, যে গ্রাউন্ডের যে পয়েন্টটা আছে এখানে যদি আমি হুকের সাথে যদি প্লাম ববটাকে ঝুলাই গ্রাউন্ডের পয়েন্টের উপরে ধরি, এই সোজাসুজি এখানে কিন্তু এই পয়েন্টটা পেয়ে যাবো। মানে গ্রাউন্ডের যে পয়েন্টটা, সেই গ্রাউন্ডের পয়েন্টটাকে আমরা ঠিক এই বরাবর এঁকে ফেলতে পারবো। তাহলে কোথা থেকে আমরা ড্রয়িং করা শুরু করতেছি, সেই গ্রাউন্ডের সেই পয়েন্টের উপরে প্রথমে ইউফর্ক দিয়ে ওই পয়েন্টটাকে ইসের উপরে কি বলে, টেবিলের উপরে যে ড্রয়িং পেপার আছে ওইখানে এঁকে ফেলতে হবে। তো গ্রাউন্ডের যে পয়েন্ট থেকে আমরা আঁকা শুরু করি ওই পয়েন্টকে সবসময় বলা হয় স্টেশন,
ঠিক আছে, যে পয়েন্ট থেকে আমরা আঁকা শুরু করি, যে পয়েন্টে টেবিল বসাই, ওই পয়েন্টগুলোরে বলা হয় স্টেশন, এটা যেন মনে থাকে। তাহলে এটা গেল। এবার এই পেক তো একটু আগে বললাম যে ওই গ্রাউন্ডে ধরো ওই পয়েন্টটাকে আমি আইডেন্টিফাই করলাম, গ্রাউন্ডের এই পয়েন্টটাকে আমি আইডেন্টিফাই করলাম, কিন্তু আমি পরে যখন অন্য অন্য কোনো জায়গায় যে বসাবো, পরে ধরলাম যে এই পয়েন্টে বসাইতে হবে। তো যখন আমি প্রথম এখান থেকে টেবিল উঠায় নিয়ে এখানে বসাবো, তখন কিন্তু এই পয়েন্ট হারাই যেতে পারে। হারাই যায় যাতে না যায়, এই জন্য পেক পুঁতে রাখা হয়। পেক পুঁতে রাখলে ওটা বোঝা যায় যে আমি এখানে বসাইছিলাম, এরপরে এখানে বসালাম। এই জন্য যতগুলো স্টেশন নিব সব জায়গায় আমাদের পেক পোতার প্রয়োজন পড়বে। পেক মানে হলো খুঁটি আর কি, খুঁটি পোতার প্রয়োজন পড়বে। তো এটা অনেক সময় মেটাল দিয়ে বানানো হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে কাঠ দিয়ে বানানো হয়। কম্পাস, কম্পাস হলো সব সার্ভেইং এরই নর্থ সাউথ দরকার আছে। নর্থ সাউথ মেজার করার জন্য সবসময় আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মেজার করার জন্য কম্পাস একটা সাথে রাখবো। তো এই গেল ইনস্ট্রুমেন্ট। এবার আসি ওয়ার্কিং স্টেপস। ওয়ার্কিং স্টেপসে প্রথমে বলা হচ্ছে রিকগনাইসেন্স, আর তারপরে বলা হচ্ছে ফিল্ড ওয়ার্ক অ্যান্ড প্লটিং। তো ফার্স্টে আসি রিকগনাইসেন্স। রিকগনাইসেন্স আর কিছুই না, যে সার্ভেইং এর আগের সার্ভেইং। সার্ভেইং এর আগের সার্ভেইং মানে কি, যে সার্ভেইং যে আমি করবো আজকে, তা আমি আজ যদি আজকে যদি ওই ফিল্ডে যাই, তাহলে তো এটা খুব একটা নেগেটিভ ব্যাপার। যে আমি আগে আমাকে ওইখানে গিয়ে ওইখানে সব ইনফরমেশন গ্যাদার করতে হবে, যে এখানে কি কি প্রবলেম আছে, এখানে কি কি এক্সিস্টিং কয়টা গাছ আছে, বা এখানে কোনো প্লটের সাইডে কোনো নদী বা খাল টাল আছে কিনা, বা এই প্লটে কি কি প্রবলেম হইতে পারে। একটা টিলা আছে দেখা গেল প্লটের মাঝখানে, তো কোথায় কি প্রবলেম হইতে পারে এটা আগে গিয়ে আমরা একটা প্ল্যানিং করি। ওটাই কিন্তু বলা হয়েছে এখানে যে পার্টি, দিস ইজ দ্য প্রিলিমিনারি সার্ভে। প্রিলিমিনারি সার্ভে মানে সার্ভেইং এর আগের সার্ভে, in which the survey party will examine the plot to be surveyed in order to know as to how the works can be executed in the best possible way। মানে কত সহজভাবে আমি কাজটা করতে পারি সেটা প্ল্যান করার জন্য আমাকে সার্ভেইং করার কিছুদিন আগে গিয়ে ওখানে একটা রাফ সার্ভেইং করে আসতে হবে। মানে আমাকে জাস্ট যে দেখে আসতে হবে যে কি কি জিনিস আছে, কি কি প্রবলেম হইতে পারে, প্লটে কি কতটুকু সহজভাবে কাজ করা যাবে, এইগুলো আর কি। তারপরে দ্য পার্টি উইল নোট অল ডিটেইল অফ দ্য প্লট, যা বললাম সেটাই, যে প্লটে সবকিছু নোট করে নিয়ে আসবে, যত অবস্ট্রাকল আছে সেগুলো নোট করবে, সেটাই বলা হয়েছে শুড নোট অল অবস্ট্রাকলস। তারপরে বলা আছে দ্য পার্টি শুড মেক আ রাফ স্কেচ, একটা রাফ ড্রয়িং করে নিয়ে আসবে হাতে। তারপরে পার্টি শুড লোকেট সুইটেবল পয়েন্টস ফর দ্য স্টেশন, কোথায় কোথায় স্টেশন বসালে কাজ করা সুবিধা হবে, ড্রয়িং করাটা সুবিধা হবে, সেই সব পয়েন্টগুলো আগে সিলেক্ট করে নিয়ে আসবে। তো এই হলো রিকগনাইসেন্স, যে সার্ভেইং এর আগে, সব সার্ভেইং আগে এটা করা উচিত। এরপরে আসি ফিল্ড ওয়ার্ক অ্যান্ড প্লটিং। ফিল্ড ওয়ার্ক আর প্লটিংকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো ফিক্সিং, সাইটিং, আর সেটিং। ফিক্সিং, সেটিং আর সাইটিং। প্রথমে ফিক্সিং করা হয়, মানে ফিক্সিং মানে কিছুই না, নাম থেকেই বোঝা যায় যে টেবিলকে ফিক্সড করা। টেবিলের দুইটা পার্ট, একটা হলো কি যে পায়া, আর একটা হলো কি উপরের যে বোর্ডটা। তাহলে আমরা টেবিলকে আগে পায়ের উপরে বোর্ডকে ওইখানে স্ক্রু দিয়ে ফিক্সড করব, এবং এই গ্রাউন্ডের ভিতরে আবার ওই যে পায়াটাকে ফিক্সড করব। এই যে সেটাই বলা হয়েছে ফার্স্টে ফিক্সিং। ফিক্সিং কিছুই না, যে টপের যে স্ট্যান্ডার্ড টপে ওই চোখের এস্টিমেশনে এটাকে প্রথমে আগে কি বলবো, মানে বোর্ডটাকে হরাইজন্টাল করে সেট করব। গ্রাউন্ডের মধ্যেও ওই যে পায়ের যে নিচের দিকে যে শু গুলো আছে, শু গুলাকে গ্রাউন্ডের মধ্যে ফিক্স করে দিব। তো এরপরে এটা গেল ফিক্সিং, যে টেবিলের উপরে স্ট্যান্ডের উপরে টেবিলটাকে সেট করা। এরপরে আসি হলো সেটিং। সেটিং হলো যে সেটিং এর আবার তিনটা পার্ট: লেবেলিং দ্য টেবিল, সেন্টারিং দ্য টেবিল, ওরিয়েন্টেশন অফ দ্য টেবিল। সেটিংটা কি, সেটিংটা একটু খেয়াল করি। সেটিংটা হলো, সেটিং এর মধ্যে লেবেলিং হলো যে আমি যেটা একটু আগে বললাম, যে টেবিলকে হরাইজন্টাল করা। হরাইজন্টাল কিভাবে করতে পারি ওটাকে বলা হচ্ছে লেভেলিং দ্য টেবিল। তো ওই যে স্পিড লেভেল দেখালাম যে বাবল সহ, ওই বাবলটাকে আমরা করব কি, খেয়াল করে দেখো, এখানে এখানে লেভেলিং এর প্রসিডিউরটা দেখাইছি। বাবলটাকে এই যে একবার হলো টেবিলের প্রস্থ বরাবর রাখবো। প্রস্থ বরাবর রেখে দেখা গেল যে সাপোজ এইদিকে বাবলটা নিচের দিকে সরে আছে, ধরলাম এইখানে আছে বাবল, এইখানে নিচের দিকে বাবলটা ধরলাম নিচের দিকে আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ধরলাম যে এরকম একটা পজিশনে আছে বাবল, তার মানে কি বুঝবো কোন দিকে নিচু বলো তো? যদি এইদিকে থাকে তাহলে কোন দিকে নিচু হবে? আমি যেখানে লাল ফোঁটা দিলাম ওইদিকে কি
ওইদিকে নিচু, হ্যাঁ, যেদিকে আমি ফোঁটা দিলাম তার উল্টা দিকে হলো নিচু, এটা বোঝাচ্ছে। তার মানে ওইদিকে নিচু হলে ওইদিকে হয় যদি উঠানো যায় উঠাবো, নাহলে কি এইদিকে নামাই দিব। নামাই দিয়ে টেবিলটাকে মোট কথা প্রস্থ বরাবর রেখে বাবলটাকে মিডিলে নিয়ে আসবো। একইভাবে দৈর্ঘ্য বরাবর রেখেও বাবলটাকে মিডিলে নিয়ে আসবো। যখন দুই দিকেই মিডিল বরাবর চলে আসবে তখন কিন্তু যে পজিশনে তুমি বসাও এটারে সেটা মিডিলে চলে আসবে। বোঝা গেছে? যেখানেই বসানো কেন, অ্যাঙ্গেলে বসাও বা যেভাবে বসাও, সব ক্ষেত্রেই মিডিলে চলে আসবে। তো এই হলো লেভেলিং দ্য টেবিল, আর কিছুই না, একদম ইজি ওয়ে। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে স্পিড লেভেল নাই, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি যে একটা স্মুথ গোল আকার কোনো পেন্সিলকে বা কলমকে, যেটা ফ্রিকশন নাই, এটাকে যদি আমি ছেড়ে দিই, যেদিকে গড়ানো শুরু করবে ওইদিকে বুঝতে হবে নিচু। অনেক সময় এটাও করা হয় যে আমাদের যদি ছোট জায়গা হয়, স্পিড লেভেল যদি না থাকে, তাহলে পেন্সিলটাকে জাস্ট একটু হালকা ছেড়ে দিলেই দেখা যাবে যে সে গড়ানো শুরু করতেছে যে সাইডে, তার মানে বুঝতে হবে কি ওই সাইডে নিচু আছে। দৈর্ঘ্য বরাবর একবার ছেড়ে দিব, প্রস্থ বরাবর একবার ছেড়ে দিব, যেদিকে গড়াবে সেদিকে একটু উঠাই দিব বা উল্টা দিকে নামাই দিব, তারপরে টেবিল হরাইজন্টাল হবে। তো এটাকেই বলা হচ্ছে লেভেলিং দা টেবিল। ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার এটা? এবার আসি সেন্টারিং দ্য টেবিল। সেন্টারিং দ্য টেবিল হলো, এই যে আমি অলরেডি বলে ফেলছি, সেন্টারিং মানে হলো যে গ্রাউন্ডের নিচে যেখানে পয়েন্টটা আছে, গ্রাউন্ডের নিচে যেখানে পয়েন্টটা, যেখান থেকে আমি মেজারমেন্ট নেওয়া শুরু করব, সেটার আমরা বলতেছি স্টেশন। ধরো এখানে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমার এখন ম্যাপে আঁকা লাগবে। ম্যাপে আঁকা লাগবে। এখন আমি কিভাবে আঁকতে পারি? আমি যে ইউ ফর্কের কথা বললাম, ইউ ফর্কের এখানে একটা প্লাম বব ঝুলাই দিব নিচে। এই যে ইউ ফর্কের নিচে কি করছি, এই যে একটা প্লাম বব ঝুলাই দিছি। প্লাম ববটা ঝুলাই দিলাম, গ্রাউন্ডের যে পয়েন্ট, ওই পয়েন্টের উপরে ধরলাম, ওই পয়েন্টটা ঠিক উপর বরাবর পেপারের উপরে যেখানে, ওখানে মার্ক করে দিলেই তো হয়ে গেল। একদম সিম্পল মেথড। তো এটারই বলা হচ্ছে হলো সেন্টারিং। মানে গ্রাউন্ডের কোনো পয়েন্টকে টেবিলের উপরে আঁকাকেই বলতেছি আমরা সেন্টারিং। মানে স্টেশন গুলাকে টেবিলের উপরে এই মেথডে আঁকাকেই বলতেছি আমরা সেন্টারিং করা। তো সবাই কি ক্লিয়ার নাকি? একটু সাড়া দিও দুই চারজন। ইউফর্কের বিষয় তো না বোঝার কিছু নাই, আমরা গ্রাউন্ডে। হ্যাঁ বলো। বিন্দু অনুমান করে নিলে কিভাবে হয়? আমি গ্রাউন্ডে মেজারমেন্ট নিব, আমি এই পয়েন্ট থেকে মেজারমেন্ট নিব। গ্রাউন্ডে আমি এই পয়েন্ট থেকে মেজারমেন্ট, আপনি এখন এই জায়গা বিন্দু অনুমান করলেন, তাহলে এখানে এই বিন্দুটাই বরাবরই আঁকতে হবে। নাহলে আমি ড্রয়িং পেপারে তো সবকিছু, এইটা ধরো ধরলাম যে এখান থেকে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে ধরলাম, সেই গাছটা আছে 50 ফিট দূরে। তাহলে তো আমি ওই যে ওই পয়েন্টটাই তো আমার এই সোজাসুজি লাগবে। ওই পয়েন্ট থেকে তো আমি ওইখানে ধরলাম 5 ইঞ্চি দূরে ওই গাছটাকে তো আমার আঁকতে হবে। যদি আমি এরকম হয় যে 10 ফিট ইকুয়াল টু 1 ইঞ্চি যদি ম্যাপ আঁকি, ম্যাপ স্কেল তো দেখাইছি আমি আগের ওই ইন্ট্রোডাকশনে। তো আমি যদি ধরলাম 10 ফিট ইকুয়াল টু যদি 1 ইঞ্চি আঁকি, তাহলে আমার ওইখানে কত হবে? এটা 5 ইঞ্চি হবে না? 5 ইঞ্চি দূরেই তো আমার ওই গাছটা থাকতে হবে, নাহলে তো আমি 5 ইঞ্চি দূরে তাহলে আমার আঁকতে গেলে তাহলে কি হইতে হবে, যে নিচের যে গ্রাউন্ডের যে লাইন, ওই লাইনটা প্যারালাল হইতে হবে। তো এই জন্যই তো আমার এই পয়েন্টের উপরে যদি ওই পয়েন্ট না পাই, তাহলে আমি অন্য পয়েন্ট নিয়ে আমার লাভ আছে? আমি যে এখান থেকে আঁকলে কি হবে নাকি আন্দাজে? বোঝা গেছে? তো এই হলো, এইভাবে আমরা কি করব, এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করাকে আমরা বলতেছি হলো সেন্টারিং। এবার আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো দরকার হবে যদি আমাদের একের অধিক স্টেশন দরকার হয়, মানে বিভিন্ন দুইটা বা তিন তার অধিক পয়েন্ট থেকে যদি স্টেশন দরকার হয়, সেটাকে আমরা বলতেছি হলো সেই ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশন দরকার হবে। তো ওরিয়েন্টেশনের প্রসেসটা কি, আমি সেটাও একটু দেখা দিচ্ছি। ওরিয়েন্টেশনের প্রসেস হলো যে, ওরিয়েন্টেশন মানে কি আমি সেটাকে বলি। ওরিয়েন্টেশন মানে ধরেন যে টেবিল প্রথমে সেট করলাম একবার কোন একটা পয়েন্টে, সেট করার পরে ওইখানের কাজ আমার শেষ হয়ে গেল। এখন কোনো কোনো মেথডে আছে যে টেবিলটাকে আবার আরেকটা পয়েন্টে নেওয়া লাগে বা আরো বেশি পয়েন্টে নেওয়া লাগে। তো এই যে বেশি পয়েন্টে নেওয়া লাগে বা আরেকটা পয়েন্টে নেওয়া লাগে, এই তখন হয় কি, টেবিল আগে যে প্রথমে যে টেবিলটা সেট করছিলাম, ওই টেবিল যেভাবে যে ডিরেকশনে ছিল, এই টেবিলটাও কিন্তু সেম ডিরেকশনে সেট করা লাগে। তার মানে হলো প্যারালাল থাকা লাগে দুইটা টেবিল, নাহলে কিন্তু ড্রয়িং পুরো উল্টাপাল্টা হয়ে যাবে। প্রথম যে টেবিলটা ছিল সেই টেবিলের প্যারালাল থাকতে হবে হলো সেকেন্ড যেখানে সেট করব সেখানে। যদি তৃতীয়বারও সেট করি, তৃতীয়বারও আগের দুইবারের প্যারালাল থাকতে হবে। তো এই প্যারালাল করার সিস্টেমটাকেই বলা হচ্ছে হলো ওরিয়েন্টেশন, যে টেবিলকে প্যারালাল রাখা। তো দেখি সেটা কিভাবে করা যায়। যে ধরলাম প্রথমে এখানে একটা পয়েন্ট আছে এ, নিচে এই যে এখানে ব্লু কালার দিয়ে দেখাইছি যে এইখানে একটা পয়েন্ট আছে
এ পয়েন্ট। এখন এই এ পয়েন্টের উপরে আমি টেবিলকে সেট করে এই যে সেন্টারিং করলাম স্মল এ, ওইটার ইমেজ সবাই কি দেখা যাচ্ছে? ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে গ্রাউন্ডের ক্যাপিটাল এ কে আমি ইউফর্ক দিয়ে ইসের উপরে কি বলে ড্রয়িং টেবিলের উপরে আমি আঁকলাম হলো কি আঁকলাম স্মল এ আঁকলাম। তা ওটা জাস্ট আগের মতো ইউফর্ক দিয়ে আঁকার পরে তারপরে আমি যেটা করব, আমাকে আগের থেকে তো পয়েন্টটা সিলেক্ট করে রাখতে হবে যে কোথায় আমার বি পয়েন্টটা হবে। এখানে আমার আরেকটা ধরেন এখানে নিয়ে আমি আবার টেবিল বসাবো, বসে আবার এই এ স্টেশনের কাজ শেষ হয়ে গেলে আবার নিয়ে বি স্টেশনে বসাবো। তো বি স্টেশনে বসাইতে গেলে আমি যখন এ স্টেশনে কাজ করতেছি তখন আমাকে একটা কাজ করতে হবে যে এই যে যে বি স্টেশনের উপরে একজন এই যে রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় যাবে। বি স্টেশনের উপরে এই যে রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় যাবে একজন সোজা হয়ে। আর এইখানে এই যে যে এ পয়েন্টটা আমি ড্রয়িং পেপারে আঁকছি যে স্মল এ পয়েন্টটা, এই বরাবর একটা অ্যালাইডেড বসাবো। বোঝা গেছে তো? একটা অ্যালাইডেড বসাবো। অ্যালাইডেড বসায় আমি ওই যে অ্যালাইডেডকে ঘুরায় ঘুরায় দেখবো কখন আমি এই রেঞ্জিং রডটাকে দেখতে পারি একই লাইন বরাবর। সবাই ক্লিয়ার তো? একই লাইন বরাবর কখন আমি রেঞ্জিং রডটাকে দেখতে পারি। আহ, ধরলাম এইভাবে, তো এই ঠিক মিডিল বরাবর, সরি, তাহলে এইখানে ধরলাম এই যে অ্যালাইডেড বসাইছি। অ্যালাইডেড বসায় আমি যেটা করব, আমি ঠিক এই মিডিল বরাবর মানে আমার চোখ রেখে আমি ওই যে ওই রেঞ্জিং রডকে দেখার চেষ্টা করবো অ্যালাইডেডকে ঘুরায় ঘুরায়। যখন দেখা যাবে তখন কি আছে, তাহলে ওই যে এ পয়েন্ট আর আমাদের চোখ তো এ পয়েন্টে, তাহলে এ পয়েন্ট, তারপর ওইদিকে যে সূক্ষ্ম একটা হেয়ার লাইক একটা ওয়্যার ছিল সেই ওয়্যার আর হলো রেঞ্জিং রড একই লাইন বরাবর আছে। এটুকু কি সবাই বোঝা গেছে? একই লাইন বরাবর আছে, তাহলে আমি কি করব, এই সাইডে একটা যে এর এর এ যে সাইড ওই সাইডে একটা দাগ দিব, ওটা তো অলরেডি আগে দাগ দিয়ে আছে। আর ঠিক অপোজিট সাইডে মিডিল বরাবর একটা দাগ দিব, মানে এইখানে মিডিল বরাবর একটা দাগ দিব, ওই যে যে রাইটের তার নিচে ড্রয়িং পেপারের উপরে একটা দাগ দিব। দাগটা যখন দেওয়া গেল তাহলে যদি আমি এটা জয়েন করি পরে ড্রয়িং স্কেল দিয়ে, তাহলে কি হলো, ওই লাইন বরাবর বি পয়েন্টটা আছে, ওই লাইন বরাবর বি পয়েন্টটা আছে। এখন যেটা করবেন, গ্রাউন্ডে গিয়ে আমি ওই এর থেকে বি পর্যন্ত টেপ দিয়ে মেজারমেন্ট করলাম, ধরলাম পাইছি 40 ফিট। আন্দাজে বললাম যে ধরলাম পাইছি 40 ফিট। তো 40 ফিট যদি পাই, তাহলে আমি যদি সাপোজ 2 ইঞ্চি ইকুয়াল টু 10 ফিট ধরি, আমি স্কেল আছে আমাদের বিভিন্ন রকম, কার্ডবোর্ড স্কেল কিনতে পাওয়া যায় বা অন্যান্য স্কেল কিনতে পাওয়া যায়, তাহলে সেই স্কেলগুলো যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি 10 ফিট ধরলাম যে এই স্কেলে আঁকছি 2 ইঞ্চি ইকুয়াল টু 10 ফিট, তাহলে আমি বলেন তো এখানে আমার ম্যাপে কত আঁকতে হবে, ম্যাপে কত ইঞ্চি আঁকবো? 8 ইঞ্চি। তাহলে ম্যাপে আমাকে আঁকতে হচ্ছে হলো 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি আঁকলেই আমি কি পেয়ে যাচ্ছি, ওই এটার ম্যাপ পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে প্রথমে আমি ওই লাইনটা এঁকে রাখলাম, আমি বি পয়েন্টটাও আইডেন্টিফাই করে রাখলাম, স্মল বিটা তাহলে ওই যে 8 ইঞ্চি দূরে, 8 ইঞ্চি দূরে স্মল বিটাকে আইডেন্টিফাই করে রাখলাম। এর করার পরে আমি এখন এ স্টেশনে সব কাজ সেরে ফেললাম, যা যা কাজ প্রসিডিউর গুলো আমি একটু পরে দেখাচ্ছি, যে সেই অনুসারে কাজ সেরে ফেললাম, যে এ স্টেশনের সব কাজ শেষ। এখন আমার বি স্টেশনে যাইতে হবে। তাহলে আমি যখন বি স্টেশনে যাব, এটা কি সবাই বোঝা গেছে? তাহলে আমি মুছে দিব, যা যা আঁকছি এগুলো মুছে দিব। কারো প্রবলেম আছে এটা নিয়ে? ওকে, তাহলে আমরা এখন আমার এ স্টেশনের কাজ শেষ, এখানে কিছু ড্রয়িং ট্রয়িং করছি এ স্টেশন থেকে। এখন আমি যে বি স্টেশনে যে আমার কাজ শুরু করতে হবে, এখন একটু আগে যে কাজ করলাম তার ঠিক উল্টা কাজটা করতে হবে। এখন এখন টেবিলকে ধরে নিয়ে আগে এই যে বি পয়েন্টের উপরে অ্যালাইডেড বসাইতে হবে, অ্যালাইডেড না সরি, ওই যে বসাইতে হবে, কি বলো এটা, ইউফর্ক। টেবিলের উপরে ইউফর্ক বসাইতে হবে, টেবিলকে নিয়ে প্রথমে ইউফর্ক দিয়ে দেখতে হবে যে কোথায়, এই যে প্লাম বব ধরতে হবে, কোথায় প্লাম বব ধরতে হবে, যে এই পয়েন্টের উপরে। ঠিক আছে, প্লাম বব যে ইউফর্কের যে প্লাম বব, এইভাবে ধরলাম আমি ইউফর্ক গেছে, তো ইউফর্কের যে প্লাম বব সেটাকে যে বি পয়েন্টের উপরে ধরতে হবে। ধরার পরে ইউফর্ক দিয়ে তো আমি বি পয়েন্ট থেকে ইউফর্ক ঝুলতেছে, তাহলে আমি কোথায় বি পয়েন্ট ঠিক ওর উপরে এনে বসায় দিব। তো বসানোর পরে তারপরে আমাকে যেটা করতে হবে, টেবিলটাকে লুজ রাখবো, টেবিলটার যে নব বা যে স্ক্রু, সেই স্ক্রুকে লুজ রাখবো। এখন কিন্তু আমি অ্যালাইটেড বসাবো হলো বরাবর, ওই যে বিএ বরাবর অ্যালাইটেড বসাবো, বিএ বরাবর। আগে কি করছিলাম, আগে অ্যালাইটেড ঘুরাইছিলাম, টেবিল কিন্তু ফিক্স ছিল। আগে অ্যালাইটেডটাকে আমরা ঘুরায় ঘুরায় দেখছিলাম কোন বরাবর আছে। এখন কিন্তু আমরা অ্যালাইটেড ফিক্স থাকবে এই বরাবর,
এখন আমরা টেবিলকে ঘোরাবো, বুঝা গেছে? টেবিলকে ঘোরাবো, টেবিলকে ঘোরায় ঘোরায় এখানে রেঞ্জিং রড একজন দাঁড়াবে, দাঁড়ানোর পরে টেবিলকে ঘোরায় ঘোরায় আমরা চোখ দিয়ে দেখবো যে মিডিল বরাবর যে একেবারে একই লাইনে ওই ইটা দেখা যায় কিনা। যখন দেখা গেল তখন আমরা টেবিলকে ফিক্সড করে টেবিলটাকে হরাইজন্টাল হয়ে গেল। এখন হরাইজন্টাল করার চেষ্টা মানে কি বলে স্লোপে থাকলে স্লোপটাকে হরাইজন্টাল করতে হবে, কি ওই যে স্পিড লেভেল ধরে ধরে। তাহলে এইভাবেই তাহলে কি হলো, এখন যদি কি হলো তাহলে আসলে প্যাটার্নটা কি হলো যে এইখানে যে এবি লাইন, ওই এবি লাইন তো এখানে আঁকা ছিল, তাহলে গ্রাউন্ডের এবি লাইনের প্যারালাল থাকতেছে না দুই টাইমেই, দুই সময় গ্রাউন্ডের যে এবি লাইন তার কিন্তু প্যারালাল থাকতেছে। তো এই কনসেপ্ট ইউজ করে প্যারালালের যে কনসেপ্ট, এই কনসেপ্ট ইউজ করে আমরা টেবিলকে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যখন নিয়ে যাব তখন কিন্তু তারা টেবিলটা আসলে হরাইজন্টাল থাকবে। সবাই কি ক্লিয়ার এই ওরিয়েন্টেশনের মেথডটা? কোনো কোশ্চেন আছে ওরিয়েন্টেশন নিয়ে? টেবিল ঘোরানোর বিষয়টা কারণ কি, আমি তো আগে তো অ্যালাইটেড এর পজিশনটা দিয়ে আমি দেখেই রাখছি, এবিটাকে ফিক্স করে রাখছি, এবি তো ফিক্সড হয়ে গেছে। তাহলে আমার তো এই যে এবি লাইনটা, এবি লাইন বরাবরই হইতে হবে রেঞ্জিং রড। তা টেবিল তো আমি লুজ না রাখলে, টেবিল না ঘোরাইলে আমি কি দেখবো, কি ঘোরাই আমি যে রেঞ্জিং রডকে দেখবো? অ্যালাইটেডটাকে রাখবো এবি বরাবর, টেবিলটাকে আমি লুজ করে টেবিলটার যে উপরের বোর্ডটা ওইটার আমি ঘুরাইতে থাকবো, হালকা হালকা করে ঘুরাই দেখবো যে কখন রেঞ্জিং রডটাকে দেখা যায়। যখন দেখা যাবে তখন আমরা টেবিলকে ফিক্স করে ফেলবো। তার মানে এই যে বি এ আর ওই যে রেঞ্জিং রড একই বরাবর আছে, মানে এই যে এইখানের বি, এইখানের এ, আর ওই রেঞ্জিং রডটা তখন কি হবে, একই বরাবর থাকবে। তার মানে কি হলো যে ওই আগের মতো হয়ে গেল যে এটাও এবির প্যারালাল ছিল, আগেরটাও কিন্তু এবির প্যারালাল করে ই করছিলাম, সেট করছিলাম। তাহলে তাহলে পরস্পর টেবিল কি হলো, পরস্পর টেবিলে তাহলে প্যারালাল, এই যে উপরের এই লাইনটা, এই লাইনটাও তখন প্যারালাল হয়ে যাবে। তার মানে টেবিল টেবিল প্যারালাল হয়ে গেল। তো এই হলো কনসেপ্ট, আর কিছু না, একদম সিম্পল কনসেপ্ট ইউজ করা হয়। এগুলো সব সার্ভেইং আসলে 9-10 যে জ্যামিতি, সেই জ্যামিতি ইউজ করে এগুলো করা হয়। আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বি পয়েন্টে ইউফাক না স্কুলে আমি বি পয়েন্টের উপরে কিভাবে বসাবো? আমার তো আগে বি পয়েন্টের উপরে, বি পয়েন্ট বরাবর তো বি পয়েন্ট থাকতে হবে। এই যে যে বি পয়েন্ট, এই বি পয়েন্টে স্টেশন আমি তো কোথা থেকে উঠতেছি, আমার স্টেশন তো এই যে বি, নিচের বি, তো নিচের বি থাকতেছে, এটা তো গ্রাউন্ডে আমি আগে পুঁতে রাখছি। এখন এই বির উপরে তো আমাকে বিকে বসাতে হলে তো, হ্যাঁ, তা বির উপরে তো আমার বিকে বসাইতে গেলে তো অবশ্যই আমার ই লাগবে, আমার ইউফাক ছাড়া তো আমি কিভাবে বসাবো? উল্টা কাজ, মানে আগের যে স্টেপে যা করলাম এটা তার ঠিক উল্টা কাজ করলাম। ওকে, তারপরে এবার আসি যে মানে এখন যে ইমেজ গুলা ড্র করবো, যে ম্যাপে কি কি আছে, একটা গাছ আছে ধরলাম, একটা পোস্ট আছে বা একটা শেড আছে, যাই থাকুক না কেন, বা বাউন্ডারি আছে, সেইগুলোকে আমরা আসলে ম্যাপে কোন মেথডে প্লট করব সেই মেথড গুলাই এখানে বলা হয়েছে। মেথড হলো চারটা: রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্রাভার্সিং আর রিসেকশন। তো আমরা রেডিয়েশন প্রথম তিনটা দেখতেছি আর কি। তো রেডিয়েশন মেথডটা আমি একটু দেখাই, খেয়াল করেন সবাই। এই যে রেডিয়েশন মেথডে আমি একটা প্লট, এই যে বাইরে যে বড় ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এ, এই যে বাইরের যে অংশটা না রেড কালার দিয়ে দেখানো হয়েছে, একদম আউটার যে অংশটা, এটা হলো মেইন প্লট। এটা কোন শেপের আছে? হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে 6টা সাইড যদি থাকে, এটা হেক্সাগোনাল একটা সাইড। তাহলে এই বাইরের যে পোর্শনটা এটা হলো কি বলে মানে মেইন প্লট। এখন ওইটার আমি কিভাবে ইমেজ ড্র করব? তো এই ক্ষেত্রে প্রথমে স্টেপগুলো কিন্তু সেম। যদি এরকম কি বলা হয় যে রেডিয়েশন মেথডের স্টেপগুলো লিখতে বলা হয়, প্রথমে আমি কি লিখবো, যে রিকগনাইসেন্স ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হলো কি করতে হবে, যে সেন্টারিং করতে হবে। এখানে সেন্টারিং কয়টা সেন্টার লাগছে? সেন্টার লাগবে একটা, কারণ হলো আমি একটা পয়েন্ট থেকে সবগুলো ড্র করব। তো ওই যে গ্রাউন্ডের পয়েন্টটা ছিল হলো পি, ওই গ্রাউন্ডের পয়েন্টকে এখানে ইমেজ ড্র করা হয়েছে স্মল পি। তাহলে সেন্টার সেন্টার সেন্টারিং করার পরে তারপরে না সরি, আগে হলো লেভেলিং করব, ফিক্সিং করব, তারপর লেভেলিং করব, তারপরে সেন্টারিং করব। এইখানে একটাই স্টেশন লাগবে, এখানে আর কোনো স্টেশন লাগবে না। তাহলে কি ওরিয়েন্টেশনের দরকার আছে? হ্যাঁ, ওরিয়েন্টেশনের দরকার আছে, কেউ বলতে পারবেন? এখানে ওরিয়েন্টেশনের দরকার নাই, এখানে ওরিয়েন্টেশনের দরকার নাই, কারণ হলো এটা মাত্র একটা স্টেশন, তাহলে টেবিল তো প্যারালাল করার কোনো অপশন নাই। তাহলে এখানে যদি কেউ লিখে দেন যে ওরিয়েন্টেশন করা লাগবে, তাহলে কিন্তু তার কিন্তু বোঝা যাবে যে সে কিছু বোঝেই নাই।
তাহলে এখানে কিন্তু কোনো ওরিয়েন্টেশনের দরকার নাই, এখানে জাস্ট একটা স্টেশন লাগতেছে এবং সহজ মেথড সবচেয়ে এটা। তো এই মেথডে যেটা করব আমরা, যে আমরা এই বরাবর অ্যালাইডেড বসাবো। ধরলাম যে এ বরাবর, এর কথা চিন্তা করি আগে, তাহলে এই এ এখানে অ্যালাইডেড বসালাম। এই যে এ পয়েন্টের উপরে, যদি এটা দূরে পড়ে গেছে, একটু একটু ছোট করে আনি স্লাইডটা দেখি। তাহলে আমি যদি এ পয়েন্ট বরাবর অ্যালাইডেড বসালাম, ঠিক আছে, অ্যালাইডেড বসালাম, আর এখানে একজন রেঞ্জি জন্ডে দাঁড়ায় গেল। তাহলে প্রথমে টেবিলকে আমি ফিক্সড করলাম, লেবেল করলাম, সেন্টারিং করলাম, হয়ে গেল। ওরিয়েন্টেশন এখানে দরকার নাই। তা আমি জাস্ট ওই যে পি পয়েন্ট থেকে অ্যালাইডেডকে বসালাম, চোখ দিয়ে দেখলাম, রেঞ্জিং রডটা যখন দেখা যাবে তখন আমি গ্রাউন্ডে মাপটা নিয়ে এই মাপটা নিয়ে তারপর আমি ম্যাপে এঁকে ফেলতে পারবো। একইভাবে প্রত্যেক পয়েন্টের দিকে, এই পয়েন্ট সব পয়েন্টের দিকে মার্ক করে করে কি আমি চাইলে এঁকে ফেলতে পারবো না? খুব ইজি ভাবে, একদম ইজি মেথড, যে খুব গ্রাউন্ডে খালি মাপটা নিব আর রিডিউস করে করে ম্যাপে এঁকে ফেলবো। সবাই কি ক্লিয়ার নাকি? কথা নেই কেন? কি আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? বুঝতে পারছে? তাহলে এটা হলো রেডিয়েশন মেথড। তো রেডিয়েশন মেথড হলো একটা স্টেশন থেকে যেহেতু করতেছি, কেউ কি বলতে পারবেন এটা কোন কোন জায়গার জন্য, কোন টাইপের এরিয়ার জন্য সুইটেবল? কেউ কি বলা আইডিয়া করতে পারেন? এটা সুইটেবিলিটি বলেন, সুইটেবিলিটি কোন কোন এরিয়ার জন্য suitable? আপনার কথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে এরকম কারোর কথা বলেন। কোন টাইপের এরিয়ার জন্য সুইটেবল? প্লেন জায়গার জন্য সুইটেবল, এটা তো আমরা সবাই জানি, ওটা লিখে লাভ নাই। সমতল কথা তো এটা নর্মাল কথা, এটা তো আসলে সব আমরা যে সার্ভেইং গুলো দেখছি, চেঞ্জ সার্ভেইং, এই সার্ভেইং, এগুলো সব সমতল জায়গার জন্যই করে। প্লেন টেবিল সার্ভেইং যে সমতল জায়গার জন্য করে এটা সবাই জানে, ওইটা কোনো মানে পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট না। পরে যেটা বলছেন যে দৃশ্যমান, দৃশ্যমান বলছেন, ঠিক আছে, দৃশ্যমান দিয়ে একটা কিছু বোঝা যায় যে পয়েন্ট গুলো ভিজিবল হইতে হবে, নাহলে তো এক স্টেশন থেকে দেখতে পারবো না। এটা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাকে এ পয়েন্টটাও খালি চোখে করতেছি আমরা, এটা মাথায় রাখতে হবে। খালি চোখে করতে যেহেতু আমার চোখের সীমানার বাইরে কিন্তু গেলে অনেক ত্রুটি হয়ে যাবে। তাহলে এটা হলো দৃশ্যমান, মানে যেটাকে বলছি ভিজিবল। বিভিন্ন সব পয়েন্ট যদি ভিজিবল হয়, এক স্টেশন থেকে দেখা যায় সব, সেই ক্ষেত্রে এটা করব। তার মানে কি, এটা ছোট প্লট হইতে হবে। এক কথায় বলা যায় যে এটা স্মল প্লট, ফর এ স্মল প্লট, যেখানে অ্যাকুরেসির এত দরকার নাই, সেখানে আমরা এটা এই মেথড ইউজ করতে পারি। মানে এক কথায় উত্তর হয়ে যেতে পারে যে ভিজিবল, অল পয়েন্ট ভিজিবল অ্যান্ড এ স্মল প্লট। তো এইটা হলো এই ইসের সুইটেবিলিটি, মানে প্লেন টেবিল সার্ভেইং, কি বলে, সরি, এই যে রেডিয়েশন মেথডের সুইটেবিলিটি। তো এই গেল, এটা হলো রেডিয়েশন মেথড গেল। এবার আসি হলো ইন্টারসেকশন মেথড। ইন্টারসেকশন মেথডটাও ইজি, কিন্তু এখানে যেটা লাগে সেখানে হলো দুটো স্টেশন লাগে, দুটো স্টেশন লাগে। এখানে ধরলাম একটা বিল্ডিং এর দুইটা কর্নার আমি এখানে প্লট করে দেখাইছি। একটা বিল্ডিং এর দুইটা কর্নার হলো এ আর বি। তো এখানে কি জিনিসটা সেটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে, আগের প্রথম স্টেপ গুলো সব একই রকম। প্রথমে কি করতে হবে? প্রথমে হলো আহ, কি বল, টেবিলকে রিকগনাইজেন্স করার পরে তারপরে যেদিন আমরা সার্ভেইং শুরু করব ওই দিন হলো প্রথমে এসে টেবিলকে সেট করতে হবে। সেটিং করলাম, এরপরে লেভেলিং করলাম, এরপরে এটাকে ওরিয়েন্টেশন দরকার হবে। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না কিছু? আপনার নেটওয়ার্কের মনে হয় প্রবলেম, কেউ নেটওয়ার্কের প্রবলেম নেই এরকম কেউ বলেন। ওরিয়েন্টেশন কি বোঝা যাচ্ছে? ওরিয়েন্টেশন বুঝতেছেন? এখানে কি ওরিয়েন্টেশন দরকার হবে? হ্যাঁ, অবশ্যই ওরিয়েন্টেশন করতে হবে। তাহলে এখানে কিন্তু যে মেথডে দেখালাম ওই মেথডে ওরিয়েন্টেশন করে নিতে হবে। তো ওরিয়েন্টেশন করার পরে এই যে O1 O2 হলো ওরিয়েন্টেশনের যে লাইনটা, এখানে দেখানো হয়েছে কি O1 O2 দিয়ে। তো এখন ধরলাম যে এই যে কর্নারটা, যে বিল্ডিং এর একটা কর্নার এ আর একটা কর্নার হলো বি, তাহলে এই বরাবর এখন এই যে যে ও থেকে ওই যে এ বরাবর, ও ও থেকে এ বরাবর প্রথমে অ্যালাইটেড বসাবো। বসাই কি আমরা ওই এ কে দেখার চেষ্টা করবো। এ পয়েন্টে একজন রেঞ্জি রড পুঁতে আসবে, অথবা সে দাঁড়ায় থাকবে, নিয়ে দাঁড়াবে না, ওখানে পুঁতে আসলেই ভালো। তো পুঁতে আসার পরে তারপর আমি অ্যালাইটেড দিয়ে সেম ওয়েতে ওইটাকে দেখবো। দেখার পরে আমি জাস্ট ওই বরাবর লাইনটা টেনে রাখবো। ক্লিয়ার তো সবাই?
যে ওই বরাবর আমি লাইনটা টেনে রাখবো। এই দেখেন এখানে লাইনটা টেনে রাখছি আমি, ওই যে লাইনটা এখানে টেনে রাখা হচ্ছে, এই যে সলিড করে যে এই যে লাইনটা, এই লাইনটা আমি আগের থেকে জাস্ট ওটাকে দেখেই জাস্ট টেনে দিব লাইনটা। টানার পরে একইভাবে আমি বি পয়েন্ট এই ও ওয়ান পয়েন্ট থেকে বি বি বরাবর দেখার চেষ্টা করবো রেঞ্জিং রডকে। যখন আমি তারপরে আমি এই লাইনটা ড্র করে রাখবো। বুঝা গেছে সবাই নাকি? এই লাইনটা ড্র করে রাখবো। তো এই দুটো লাইন ড্র করা আমার শেষ। এরপরে আমার কাজ হলো ওই যে ওরিয়েন্টেশনের যে উল্টা কাজটা করলাম, ও টু পয়েন্টের উপরে নিয়ে এবার বসাবো। ও টু পয়েন্টের উপরে বসানোর পরে এখানের ওরিয়েন্টেশন যেভাবে করলাম সেটা তো বললামই, টেবিলটাকে সমান্তরাল করব। করার পরে যে কাজটা একটু আগে করলাম ওই সেম কাজটা আবার করব, যে ও টু থেকে এ কে দেখার চেষ্টা করব, তাহলে আমি এই লাইনটা পেয়ে যাব। আর ও টু থেকে বি কে দেখার চেষ্টা করব, তাহলে এই লাইনটা পেয়ে যাব। তো আগে খেয়াল করে দেখেন, আগে যে আমি যদিও একটু কাজ করি, এটাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে ভালো হবে। এখন আমি আগে যে আমি লাল কালার দিয়ে ধরেন আঁকছি, তাহলে এলো লাল কালার দিয়ে একটা আঁকা আছে, সরি, আর এই হলো আরেকটা লাল কালার দিয়ে আঁকা আছে। একটা হলো এ বরাবর আর একটা হলো বি বরাবর। এখন হলো আমি যদি এখন আবার এই যে ওটুর থেকে দেখার চেষ্টা করি, ওটুর থেকে দেখার চেষ্টা করলে ধরলাম যে বি বরাবর, সরি এটা এইখানে তো আঁকা একটু কষ্ট হয়ে যাচ্ছে, যাই হোক, এ বরাবর এই যে একটা দাগ কাটা আছে, আর একইভাবে বি বরাবর দাগ কাটা আছে। বি বরাবর আমি যেভাবে একটা দাগ কাটলাম এবং এ বরাবর একটা দাগ কাটলাম। তাহলে আগের লাল কালার ছিল, এর জন্য কোনটা ছিল? এই যে এই পাশে বাম সাইডের লাল কালারটা না, বাম সাইডের লাইনটা। আর বির জন্য এর জন্য কিন্তু নতুন লাইনটা কি পাইলাম? এই যে এখন যেটা আঁকলাম গ্রিন করে বাম সাইডের, এই দুটো যেখানে কাট করলো ওটাই হলো এই যে এ এর ইমেজ, এই এর ইমেজ। আর আগের বি বরাবর যে লাইনটা ছিল ওইটাকে এখনের বি বরাবর যে লাইনটা কাট করলো ওটা হলো বি এর ইমেজ। এইভাবে আমি অবজেক্টকে সুন্দর করে ম্যাপিং করে ফেলতে পারি ওরিয়েন্টেশন মেথডে। সবাই কি ক্লিয়ার নাকি? লাগার কি হইলো, আমি এই যে ফার্স্টে যখন ড্রয়িং করে আনলাম, এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আমি এটা ধরলাম লাল কালার দিলাম, আর এখানে যেটা ওইটার আমি নাম দিচ্ছি হলো, এটা আমি সবুজ কালার দিলাম। এটা হলো, একটা হলো এ আর একটা হলো বি। তো আমি এর থেকে যখন ড্রয়িং করতেছি, আমি এই যে এ বরাবর ড্রয়িং করছিলাম, এই লাইনটা আঁকছিলাম, বি বরাবর আমি এই লাইনটা আঁকছিলাম। ঠিক আছে, আবার যখন আমি বিতে নিয়ে বসাইছি তখন আমি এই যে গ্রিন থেকে আমি বি বরাবর যখন দেখছি তখন এই লাইনটা আঁকছি, আর এ বরাবর যখন দেখছি তখন এই লাইনটা আঁকছি। তাহলে এখন কি এইখানে কাট করলো না, আর এখানে কাট করলো না? আগে এ বরাবর কোন লাইনটা ছিল? আগে এ বরাবর ছিল হলো এই যে মানে কি বলবো, যে এই বাম সাইডের যে রেড লাইনটা, তাই না? যে এই লাইনটা ছিল হলো আগের বি বরাবর, আগের এ বরাবর। আর নতুন লাইনটা কোনটা আসলে? এইটা যেখানে কাট করলো ওটা হলো স্মল এ। আর আগের ড্র করা লাইন কোনটা ছিল? এইটা বি বরাবর। এখন নতুন লাইন পেয়েছে এইটা, তাহলে এখানে যেখানে কাট করলো ওটা হলো স্মল বি, মানে বি এর ইমেজ। এই তো, তাহলে এদের জয়েন করে দিলে তো আমি এই বি লাইনটা পেয়ে যাবো। বা এখানে দুইটা স্টেশন লাগতেছে, তার মানে কি এটা হলো একটু মিডিয়াম ক্যাটাগরির যে এরিয়া, সেখানে আমরা চাইলে সেই জায়গার জন্য সুইটেবল। এটা একটু মোর অ্যাকুরেট, ওই যে আগের মেথডের তুলনায় এটা একটু অ্যাকুরেট বেশি। এবং এখানে কিন্তু মেজারমেন্ট, কয়টা মেজারমেন্ট লাগছে কেউ বলতে পারবা? এখানে কোনো ফিতার কাজ করলাম, ফিতার কাজ কিন্তু কয়টা ফিতার কাজ লাগবে? ফিতা দিয়ে ডিস্টেন্স মেজার করা লাগবে কয়টা? আগে যেমন অনেকগুলো ডিস্টেন্স মেজার করা লাগছে, এখানে কি ডিস্টেন্স মেজার করা লাগছে? হ্যাঁ, একটা লাগবে শুধু। না, শুধু একটা লাগবে, লাগবে না এটা ভুল, একটা লাগবে। সেটা হলো কি, ও ওয়ান থেকে ও টু ডিস্টেন্স। ওরিয়েন্টেশন করার জন্য একটা ডিস্টেন্স মেজার করা লাগবে। ওরিয়েন্টেশনের জন্য ওরিয়েন্টেশনের জন্য একটা ডিস্টেন্স লাগবে, কিন্তু অন্য কোনো যতগুলো ইমেজ থাক আর কিন্তু কোনো ডিস্টেন্স লাগতেছে না। এই জন্য এটা কিন্তু কষ্ট আর একটু কম, যদিও ওরিয়েন্টেশন করা একটু ঝামেলা আছে। এই ছাড়া ডিস্টেন্স মেজারমেন্টের কষ্ট কম। ওরিয়েন্টেশন করার সময় একটা মাপ লাগবে না? ওই যে ও ওয়ান থেকে ও টুর ডিস্টেন্স, ওটা ম্যাপে আঁকতে হবে তো। ও ওয়ান ও টু ম্যাপে আঁকছি না, তো ওই সময় খালি ডিস্টেন্সটা লাগবে, আর কোনো মাপ লাগবে না। যখন টেবিলকে সমান্তরাল করলাম ওই সময় যে মাপটা লাগবে, ওই মাপটা ছাড়া আর কোনো ডিস্টেন্স লাগবে না। তাহলে এখানে ফিতার কাজ খুবই কম। এখন আরেকটা মেথড দেখানো হয়েছে, ট্রাভার্সিং মেথড। ট্রাভার্সিং মেথড আর কিছুই না, ওই যে প্লট যদি খুব বড় প্লট হয়, যে দেখা যাচ্ছে যে এক খালি চোখে দেখা যাচ্ছে না, দুইটা স্টেশন দিয়েও কভার করা যাচ্ছে না,
বড় প্লট হলে হয়তো বাউন্ডারি বরাবর আমার ম্যাপ করতে হবে। তাহলে বাউন্ডারি বরাবর আমরা কি করব, টেবিলকে ঘুরায় 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 পুরো প্লট ঘুরে ঘুরে ড্রয়িং করে ফেলবো। তো সেটা কি, ফার্স্টে আমি আসি, যে ধরলাম এ পয়েন্টে আমি বসাইছি টেবিলকে, প্রথম যে মেথডগুলো সেম মেথডেই বসালাম। বসানোর পরে তারপরে কি, একজন একজন কি করছে, একজন বি এর দিকে রেঞ্জিং রডে দাঁড়াইছে, আরেকজন এদিকে ইর দিকে দাঁড়াইছে। মানে একজন দাঁড়াইছে সাপোজ এই যে হলো বি পয়েন্ট ওইদিকে, আমি ওইদিকে তো আচ্ছা ছোট করি এটারে, ওই যে ওইদিকে বি পয়েন্ট, সেই বি পয়েন্টের দিকে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াইছে, আর একজন হলো এর দিকে ইর দিকে দাঁড়াইছে। তার মানে হলো যে একজন এইখানে রেঞ্জিং রড নিয়ে দাঁড়ানো আছে, আর একজন হলো এখানে দাঁড়ানো আছে। তো এইখান দিয়ে আমি যখন এখানে টেবিল আছে তখন তো ওইদিকে নাই, টেবিল তো একটা। এইদিকে আমি প্রথমে যে এইভাবে লাইন এঁকে রাখলাম, এদিকেও আমি লাইন এঁকে রাখলাম এবং মাপ নিয়ে এই মাপগুলো নিয়ে রাখলাম যে বি পয়েন্ট কোথায়, ই পয়েন্ট কোথায়। একটু আগে যে কাজ করলাম এই সেম কাজটা এখন বি কে নিয়ে আবার এখানে বসাবো। বি কে নিয়ে আবার এই যে বি স্টেশনের উপরে বসাবো ইউফর্ক দিয়ে। বসানোর পরে এখন আমি কোনটা কোনটা আঁকতে পারবো, এখন তো এই লাইনটা আঁকা আছে, এই যে ই লাইনটা, তো এই লাইনটা তো আঁকা আছে তাই না, আগের থেকেই এই লাইনটা আঁকা আছে, এই লাইনটাও আঁকা আছে। এখন নতুন লাইন পাবো কোনটা, নতুন লাইন পাবো কিন্তু এই যে এই সি সি বরাবর, তাই না? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, সি বরাবর পাবো। তাহলে আগে আঁকা ছিল ওই যে এইটুকু এই লাল কালারটা, আর এখন আমি নতুন পাইলাম হলো এই যে সি সি বরাবর যে লাইনটা। এখন আমি আবার দেখি এখন আমি যখন সি পয়েন্টে নিয়ে আবার বসাবো, সি পয়েন্টে নিয়ে যখন বসাবো তখন আগে রাখা আছে কতটুকু, আগে রাখা আছে হলো যে এইটা, এইটা সরি, আগে রাখা আছে হলো এইটা, এইটা, এই দিকেরটা, তাই না? এটা আগে রাখা আছে, তাই তো নাকি? এখন নতুন নতুন করে রাখতে পারবো কোনটা নতুন করে রাখতে পারবো, সিডি। এরপরে আর না করলেও চলে, ওরা যদি দেখাইছে আরেকটা করছে, তো ওইটা না করলেও চলে, কারণ কি এরপরে তো ইডি যোগ করে দিলেই হয়ে যায়, ইডি যোগ করে দিলেও হয়ে যায়, ওইটা না করলেও চলে। তবে ইডি যোগ করে আমরা চাইলে ফিল্ডে একটা মেজারমেন্ট নিয়ে মিলাই নিতে পারি যে আসলে ঠিক আছে কিনা করা। আর এই মাঝখানে কতগুলো চেক লাইন দেখানো হয়েছে, এটা কেন দেখানো হয়েছে, এটা হলো যে চেক লাইন গুলো হলো জেনারেলি যে আমাদের অ্যাকুরেট আছে কিনা, ড্রয়িং অ্যাকুরেট আছে কিনা। এই যে চেক লাইন গুলো মানে কর্ণ বরাবর দেখানো হয়েছে, এটা হলো যে আমি ফিল্ডে একটা মেজারমেন্ট নিয়ে নিব, আবার ড্রয়িং করার পরে মেজারমেন্ট নিয়ে মিলাই দেখবো যে আমাদের ড্রয়িং ঠিক আছে কিনা। বোঝা গেছে? তাই এরকম দুই চারটা চেক লাইন মাঝে মাঝে নেওয়া হয়, নিয়ে দেখা হয় যে আমাদের কাজ অ্যাকুরেট হয়েছে কিনা। যে আমি ধরলাম ফিল্ডে সাপোজ এই চেক লাইন যে দুটো নিছি, ধরলাম আমি সাপোজ ফিল্ডে এই লাইনটা পাওয়া গেছে হলো সাপোজ 70 ফিট, ফিল্ডে এটা পাইছি 70 ফিট। এখন যদি আমি যখন ড্রয়িংটা হয়ে যাবে তখন এই ড্রয়িং এর ভিতরে দেখবো এই লাইনটার মেজারমেন্ট কত। এখন যদি আমি 1 ইঞ্চি ইকুয়াল টু 10 ফিট ধরি, তাহলে ড্রয়িং এ কত হওয়ার কথা এটা? হ্যাঁ, 1 ইঞ্চি ইকুয়াল টু 10 ফিট ধরলে 7 ইঞ্চি হওয়ার কথা। 7 ইঞ্চি হইলো না, দেখা গেলো 5 ইঞ্চি হয়েছে, তাহলে কি বুঝবো আমাদের ভুল হয়েছে? বা দেখা গেল 6.99 ইঞ্চি হয়েছে, 6.9 ইঞ্চি হয়েছে, তার মানে কি বুঝবো যে মোটামুটি ঠিক আছে, অ্যাকুরেট আছে। 100% 7 ইঞ্চি হইলো না, কিন্তু দেখা গেল 6.9 হইলো, তাহলে তো বুঝবো যে মোটামুটি ঠিক আছে, তাহলে খুব বেশি ভুল হয় নাই। বোঝা গেছে সবাই? এগুলোকে চেক করা হয় বলে এটার নাম দেওয়া হয়েছে চেক লাইন। তো যাই হোক, এই গেল হলো ট্রাভার্সিং মেথড। তারপরে এখানে কিছু এরর বলা হয়েছে, এগুলো জাস্ট ইনস্ট্রুমেন্টাল এরর হইতে পারে, যে ইনস্ট্রুমেন্টটি ভুল আছে। তারপর হইতে পারে এরর ইন প্লটিং, আঁকার সময় কোনো ত্রুটি হইতে পারে। এরর ডিউ টু ম্যানিপুলেশন অ্যান্ড সাইটিং, মানে কোন এই যে কি বলা যায়, অ্যালাইটেডটাকে বসাচ্ছি আর সবার চোখের পাওয়ার তো সেম না, চোখের ত্রুটির কারণে কিছু ভুল হইতে পারে। তো এটা এই যে সাইটিং করতে ভুল হইতে পারে, সরি চোখের ভুল বললাম। সাইটিং মেথড হলো এই যে লাস্টে যে মেথডগুলো দেখলাম না, রেডিয়েশন, ইন্টারসেকশন, আর হলো ওরিয়েন্টেশন, সরি ওরিয়েন্টেশন না, একটা হলো রেডিয়েশন, ইন্টারসেকশন, আর হলো ট্রাভার্সিং। এই তিনটা মেথড, বা আরেকটা মেথড আছে রিসেকশন। এইগুলো মেথড গুলো যদি কেউ জানার ভুল থাকে সেই ক্ষেত্রে সে সাইটিং এ ভুল করতে পারে। আর এই ছাড়াও কিছু এরর, এই সাইটিং টাইটিং এর এরর আসতে পারে কি 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 কারণে, সেটা আবার নিচে পয়েন্ট করে দিছি যে সাইটিং এর কারণে, সাইটিং এর এরর আসতে পারে নন হরাইজন্টাল টেবিল, টেবিলটা হরাইজন্টালি প্রথমেই সেট করা হয়নি। ডিফেক্টিভ সাইটিং, কারো চোখের সমস্যা আছে। ডিফেক্টিভ ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনে ভুল হয়েছে। মুভমেন্ট অফ বোর্ড বিটুইন সাইড, সাইড দিয়ে আমি চোখ দিয়ে যখন দেখতেছি, আবার অ্যালাইটেড তো টেবিলের উপর আছে, এখন দেখা গেলো বোর্ডে আমি চাপ দিয়ে ধরে ওর উপরে পুরো ভর দিয়ে আমি দেখতে থাকলাম, তাহলে তো বোর্ডই পুরো হরাইজন্টাল থেকে নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে এই কারণে আমাদের এরর দেখা দিতে পারে।
তো এবার আসি, ম্যারিট ডিমেরিট লেখা আছে, এগুলো আসলে পড়লেই বোঝা যাবে। ম্যারিট হলো যে এটা স্মল স্কেল এরিয়ার জন্য ওকে, এটা খুব বেশি র্যাপিড মেথড, যেহেতু ম্যাপিং আবার করা লাগতেছে না আলাদা এক্সট্রা হিসেবে। কি বলে, আহ, যখন ফিল্ড থেকে যখন ল্যাবে যাচ্ছি বা বাসায় যাচ্ছি তখন কিন্তু আমার, বা অফিসে যাচ্ছি তখন কিন্তু আমার আবার এক্সট্রা ড্রয়িং এর কোনো দরকার নাই। তারপরে কোনো ফিল্ড বুক মানে ফিল্ড রেকর্ড নেওয়ার জন্য তেমন কোনো আলাদা কোনো বুক দরকার নাই, যে আমি রেকর্ড নিব নিয়ে আবার বাসায় যে আবার ড্রয়িং করবো, এরকম কোনো ব্যাপার নাই। নো গ্রেড স্কিল, খুব বেশি হার্ড কোনো ওয়ার্ক না, এটা জাস্ট সিম্পল। যদি আমি কোনো আহ, মোটামুটি 5, 6, 7, 8 পাস কারো যদি শিখাই দিই, সেও আসলে এটা করতে পারবে। তারপরে ইট ইজ পার্টিকুলারলি সুইটেবল ফর ম্যাগনেটিক এরিয়া। ম্যাগনেটিক এরিয়া কেন বলতেছে? ম্যাগনেটিক এরিয়া এরিয়া মানে যেসব এরিয়াতে মানে ম্যাগনেট আছে মাটির ভিতরে বা লোহার আকরিক আছে, এরকম যদি কোনো এরিয়া হয়, সেখানে যদি আমরা কম্পাস ইউজ করি বা অন্য কোনো মেশিন ইউজ করি, সেগুলো কিন্তু অনেক ডিফ্লেকশন দেখা দিতে পারে। যে কম্পাসের যে আসল নর্থ সাউথ বা আসল যে অ্যাঙ্গেল গুলা, তার থেকে উল্টাপাল্টা দেখা দেয় ম্যাগনেটিকের ইফেক্টের কারণে। তো ওই জিনিসগুলা এখানে কোনো, যেহেতু ওরকম কোনো ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতেছি না, জাস্ট নর্থ সাউথ বের করা ছাড়া অন্য কোনো মেজার, কোনো অ্যাঙ্গেল মেজার করা লাগতেছে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে এরর কম হবে আর কি। মানে ওই মানে ম্যাগনেটিক এরর কম হবে আর কি। তারপরে লেস কস্টলি, যেহেতু মেথডটা খুব বেশি কঠিন কিছু না, এটা কস্ট অনেক কম। আর ডিমেরিটের মধ্যে আছে যে এটা আসলে ছোট এরিয়ার জন্য সুইটেবল, খুব বেশি বড় এরিয়ার জন্য এটা সুইটেবল না। তারপরে এখানে আহ, কি বলা যায় যে ওয়েট ক্লাইমেটে, বৃষ্টি বর্ষাকালে টালে এটা হঠাৎ করে বৃষ্টি হলে ড্রয়িং পেপারটা আবার নষ্ট হয়ে যাবে, বর্ষাকালের জন্য এটা প্রযোজ্য না। তারপরে অনেক ছোট ছোট এক্সেসরিজ থাকে যেগুলো আসলে হারায় যেতে পারে। আর আগে তো বললামই যে এটা খুব বেশি অ্যাকুরেসি যেখানে দরকার, সেখানে এই সার্ভেইং না করাই ভালো। এটাই ছিল আমাদের সেকেন্ড লেকচারটা। তো এটা নিয়ে কারোর কোনো